তৈরি করতে হবে। অ্যানালগ ইনপুট, ডিজিটাল আউটপুট। হ্যালো। হ্যাঁ, বলো। শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। তো আজকে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে অ্যানালগ ইনপুট দেওয়া হবে এবং ডিজিটাল আউটপুট পাওয়া হবে। তাহলে এ টু ডি কনভার্টার, এ টু ডি কনভার্টার আজকে আমরা দেখবো। এ টু ডি কনভার্টারের মধ্যে আমাদের দুটো টাইপ করতে হবে। এ টু ডি কনভার্টারের মধ্যে একটা টাইপের নাম হচ্ছে সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন টাইপ রেজিস্টার, ঠিক আছে, এসএআর, সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন টাইপ রেজিস্টার মেথড, বা সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন মেথডও বলতে পারো। সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন মেথড, এটা একটা মেথড। অ্যান্ড আরেকটা মেথড আছে, সেটা হচ্ছে ডুয়েল স্লোপ মেথড। আরেকটা মেথডের নাম হচ্ছে ডুয়েল স্লোপ মেথড। এই দুটো মেথডে অ্যানালগ থেকে ডিজিটাল ভ্যালু কনভার্সন করা যায়। এখন আমরা এই দুটো মেথড দেখব কিভাবে কি হচ্ছে। প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন টাইপ রেজিস্টার মেথড। সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন বা এসএ মেথড, এই মেথডটা হচ্ছে সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন মেথড। আমি এখানে যে ব্লক ডায়াগ্রামটা ড্র করেছি, তো এই ব্লক ডায়াগ্রামটা দেখো, এখানে কতগুলো জিনিস আছে। স্যার এইটা হলো, এস এর ফুল ফর্মটা একটু লিখে দেবেন? হ্যাঁ, এস এর ফুল ফর্মটা হচ্ছে সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন, SUCC, সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন। ঠিক আছে, এসএ মানে হচ্ছে সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন। এই মেথডটা আমরা প্রথমে দেখছি। এই মেথডটাতে এটার হচ্ছে ব্লক ডায়াগ্রাম এখানে দেখানো হয়েছে। দেখো, এটা হলো একটা কম্প্যারেটর, একটা অপারেশনাল অ্যাম্প্লিফায়ারও বলতে পারো। এখানে একটা পজিটিভ মানে একটা নন ইনভার্টিং আর একটা ইনভার্টিং ইনপুট টার্মিনাল আছে। এখানে এটা একটা কন্ট্রোল লজিক সার্কিট। এই এটা ভাবতে পারো এটা একটা প্রসেসর। এখানে আমরা ব্যাপারটাকে কন্ট্রোল করব, যে কখন কিভাবে কনভার্সন স্টার্ট হচ্ছে, কখন কনভার্সন স্টপ হবে, এগুলোকে আমরা এখান থেকে কন্ট্রোল করব। এবং এখানে ক্লক পালস অ্যাপ্লাই করা হবে। এই কন্ট্রোল সার্কিট যেখানে আছে সেখানে ক্লক পালসটাও অ্যাপ্লাই করা হবে। এখানে কতগুলো তীর চিহ্ন দিয়ে জায়গা দেখানো হয়েছে। CLK মানে হচ্ছে ক্লক। এই যে তীর চিহ্ন দিয়ে লিখেছে স্টার্ট, মানে হচ্ছে যখন কনভার্সন প্রসেসটা স্টার্ট হবে, অর্থাৎ আমরা একটা অ্যানালগ ভ্যালু ইনপুট হিসাবে সাপোজ এখানে দিলাম। অ্যানালগ ইনপুটটা ধরো এই পিনটাতে দিয়েছি। এটা হলো একটা কম্প্যারেটর। কম্প্যারেটরের এই পিনে অ্যানালগ ভ্যালু আমরা ইনপুট হিসাবে দিয়েছি। তো কনভার্সন স্টার্ট করা মানে হচ্ছে এই অ্যানালগ ভ্যালুটাকে তো ডিজিটালে কনভার্ট করতে হবে। তো সেই কনভার্সন প্রসিডিওরটাকে স্টার্ট করবে, মানে কাজটা হবে হচ্ছে কন্ট্রোল লজিকের মধ্যে। এবার এই কনভার্সনটা স্টার্ট কখন হবে সেইটাকে নির্ধারণ করছে এই পিনটা। এই কন্ট্রোল লজিকের এখানে একটা পিন আছে, স্টার্ট পিন। এই স্টার্ট পিন যখন হাই হবে তখনই কনভার্সন প্রসেসটা স্টার্ট হবে। আর একটা পিন দেখতে পাওয়া যাচ্ছে, ইওসি লেখা আছে। ইওসি কথাটার ফুল ফর্ম হচ্ছে এন্ড অফ কনভার্সন। মানে যখন এই টোটাল কনভার্সন প্রসেসটা অ্যানালগ থেকে ডিজিটাল ভ্যালুতে কনভার্সনের প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে, তখন এই এন্ড অফ কনভার্সন এই পিনটা বুঝিয়ে দেবে যে কনভার্সন প্রসেসটা কমপ্লিটেড হয়েছে। এই কন্ট্রোল লজিকে তাহলে অ্যানালগ ভ্যালু এসে ঢুকলো, এবং সেই অ্যানালগ ভ্যালু থেকে যেটা এসে ঢুকলো এখানে, সেই কন্ট্রোল লজিক তার সাপেক্ষে একটা ভ্যালু। হ্যালো স্যার। স্যারের কানেকশন কেটে গেল। স্যারের কানেকশন হ্যালো। কেটে গেল। হ্যাঁ।
স্যারকে কেউ ফোন করেছিস? কেউ ফোন করে স্যারকে? স্যারকে কি কল করব নাকি করেছিলিস? হ্যালো। কেউ কি ফোন করেছিস? না, করব কল। আচ্ছা বেশ। আচ্ছা, শোনা হ্যালো। যাচ্ছে।
আবার কেটে গেল। স্যার কিছু শোনা যাচ্ছে না। হ্যাঁ, বলছি কতদূর পর্যন্ত বলা হয়েছিল একটু বলো তো। কানেকশনটা কেটে গেছিল কতক্ষণ আগে। পিনগুলোর সম্বন্ধে বলছিলেন, ওই ক্লক, স্টার্ট আর ওই ইওসি ওইগুলো। এইগুলো বলা হয়েছিল তাই তো? ক্লক, স্টার্ট এবং ইওসি এই পর্যন্ত বলা হয়েছিল, ঠিক আছে। না, তারপরে আমি যেটা বললাম যে এখানে এই ক্লক, স্টার্ট, ইওসি এগুলো হচ্ছে পিন কতগুলো যেগুলো ডিসাইড করবে যে ক্লক দিলে এখানে একটা আউটপুটের মানে যেটা কন্ট্রোল লজিক এক একটা করে ক্লক পালস দেবে এবং সেই অনুযায়ী এই আউটপুটের বিটগুলোকে ও ডিসাইড করবে। ক্লক পালস না দিলে কিন্তু চেঞ্জটা হবে না, এক একটা ক্লক পালস দেবে, এক একটা করে চেঞ্জ হবে। স্টার্ট মানে হচ্ছে যখন কনভার্সনটা স্টার্ট করতে হবে, আর ইওসি মানে হচ্ছে এন্ড অফ কনভার্সন, কনভার্সন প্রসিডিওরটা যখন এন্ড হয়ে যাবে। আচ্ছা, এই পাতাটা কি দেখেছো আচ্ছা। তোমরা? এই পাতাটা? না স্যার, এগুলো কিছুই বলেন নাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো ধরো, আচ্ছা আমি একটা এক্সাম এবার বলি যে ধরা যাক যে আমাদের এই যে কন্ট্রোলারটা আছে, মানে আমাদের এই যে সিস্টেমটা আছে, এই সিস্টেমের মধ্যে তাহলে কি হচ্ছে, এই যে জায়গাটা এটা হচ্ছে আমাদের একটা কম্প্যারেটর। কম্প্যারেটরের এই পিনে একটা অ্যানালগ ইনপুট দিচ্ছি, যেই অ্যানালগ ইনপুটটাকে আমরা চাইছি যে সেটাকে ডিজিটালে কনভার্ট করতে। সেই অ্যানালগ ইনপুটটাকে আমরা এই নন ইনভার্টিং টার্মিনালে দেব। এই যে কম্প্যারেটর, কম্প্যারেটরের আউটপুট চলে যাচ্ছে কন্ট্রোল লজিকের কাছে। কন্ট্রোল লজিক যে ভ্যালুটা পাচ্ছে এই কম্প্যারেটর থেকে, তার ভিত্তিতে ক্লক পালস অ্যাপ্লাই করলে কন্ট্রোল লজিক সেই অনুযায়ী এর বিট যেগুলো আছে সেই বিটগুলোকে অ্যাডজাস্ট করছে, এবং সেই যে বিটগুলোকে অ্যাডজাস্ট করছে সেটা স্টোর হয়ে থাকছে মাস্টার রেজিস্টারের কাছে। মাস্টার রেজিস্টার থেকে ফাইনাল যেটা বাইনারি আউটপুট সেটা বেরিয়ে যাচ্ছে, এবং এখানে একটা বাইনারি আউটপুট যেটা বেরোবে, যত বিটের এটা রেজিস্টার, যদি 4 বিটের হয় তাহলে 4টে লাইন, 8 বিটের হলে 8টা লাইন থাকবে। তো যাই হোক, তার মধ্যে একটা মোস্ট সিগনিফিক্যান্ট বিট থাকবে যেটা সব থেকে বাঁ দিকে, আর একটা হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট যেটা একদম ডান দিকে। এখন এই রেজিস্টার থেকে যে বাইনারি আউটপুটটা বার হচ্ছে সেইটা চলে যাচ্ছে একটা ডিএসির মধ্যে। ডিএসি অর্থাৎ ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার। এই বাইনারি আউটপুট যেটা এই ডিএসির মধ্যে এসে ঢুকছে, ডিএসি কি করছে, তার করসপন্ডিং যে অ্যানালগ ভ্যালু সেটা তৈরি করে দিচ্ছে। এখন এর মধ্যে বাইনারি ঢুকলো অর্থাৎ ডিজিটাল ভ্যালু ঢুকলো, এ একটা অ্যানালগ আউটপুট দেবে। সেই অ্যানালগ আউটপুটের মান কত, আমরা ধরে নিচ্ছি ভিএএক্স। এই ডিএসি থেকে যেটা পাচ্ছি তার মান হচ্ছে ভিএএক্স। সেইটা আবার চলে যাচ্ছে কোথায়, সেটা প্রথমেই যে কম্প্যারেটরটা এঁকেছিলাম সেই কম্প্যারেটরের নন ইনভার্টিং টার্মিনালে চলে যাচ্ছে। তাহলে কম্প্যারেটরটার নন ইনভার্টিং টার্মিনালে অ্যানালগ ইনপুট যেটাকে আমরা কনভার্ট করতে চাইছি সেইটা আসছে, আর ইনভার্টিং টার্মিনালে আসছে ডিএসি থেকে যেটা ভিএএক্স পাচ্ছি সেইটা আসছে। এই দুটোর মধ্যে আবার কম্প্যারিজন হচ্ছে, সেই কম্প্যারিজনের আউটপুটটা চলে যাচ্ছে কন্ট্রোল লজিকের কাছে। কন্ট্রোল লজিক আবার দেখছে যে দুটোর মধ্যে ডিফারেন্স আছে কি নেই, সেই অনুযায়ী এ আবার এই বিটগুলোকে পুনরায় অ্যাডজাস্ট করছে, এবং সেই অ্যাডজাস্টমেন্টটা হচ্ছে একটা করে ক্লক পালস অ্যাপ্লাই হচ্ছে এবং একটা করে বিট অ্যাডজাস্টেড হচ্ছে, এবং এইভাবে সমস্ত প্রসিডিওরটা একটা সময় কমপ্লিট হবে। কমপ্লিট কখন হবে, যখন দেখা যাবে যে এই অ্যানালগ পিনে যেটা ঢুকেছে আর এই ভিএএক্স যেটা আসছে সেই দুটোর মধ্যে এররটা এমন পর্যায়ে পৌঁছে গেছে যে সমস্ত বিটগুলো আমাদের অ্যাডজাস্টেড হয়ে গেছে, আর অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন নেই বা আর অ্যাডজাস্টমেন্ট করা যাবে না। তখন এই ইওসি অর্থাৎ এন্ড অফ কনভার্সন এই বিটটা জানিয়ে দেবে যে কনভার্সনটা কমপ্লিটেড হয়ে গেছে। এই হচ্ছে মেন ওয়ার্কিং। এখন এই যে সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন রেজিস্টার, এতে যদি আমাদের যে আউটপুটটা আমরা পাবো সেটা তো ডিজিটাল আউটপুট, সেই ডিজিটাল আউটপুটে যদি এন সংখ্যক বিটস থাকে, যদি এন সংখ্যক বিটস থাকে তাহলে এর কনভার্সন প্রসেসটা কমপ্লিট হতে এন ইন্টু 1 ক্লক পালসের প্রয়োজন। যদি এটাতে 4 বিটের আউটপুট পাওয়া যায় তাহলে 4টে ক্লক পালস দরকার হবে।
যদি 8 বিটের আউটপুট পাওয়া যেত তাহলে 8টা ক্লক পালসের দরকার হতো, যদি 16 বিটের আউটপুট পাওয়া যেত তাহলে 16টা ক্লক পালসের দরকার হতো। অর্থাৎ যতগুলি আউটপুট বিট থাকবে বাইনারিতে ততগুলো ক্লক পালস দিয়ে এই কনভার্সন প্রসেসটা কমপ্লিট করা যাবে। এই কনভার্সনটা হচ্ছে খুব ফাস্ট, সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন রেজিস্টার, এটা হচ্ছে খুবই ফাস্ট একটা টেকনোলজি। এখন আমরা একটা এক্সাম্পল নিয়ে দেখব যে একটা ধরা যাক ডিএসি আছে, এই যে ডিএসিটা আছে ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার, ধরে নেওয়া যাক এই ডিএসি হলো আমার 0 থেকে 15 ভোল্ট পর্যন্ত আউটপুট দেয়, 0 থেকে 15 ভোল্ট আউটপুট দেয়। ডিএসির মধ্যে কি ঢোকে? একটা ইনপুট ঢোকে, ইনপুটটা হচ্ছে ডিজিটাল ইনপুট, আর আউটপুট পাওয়া যায়, সেই আউটপুটটা হচ্ছে কি আউটপুট? এটা হলো অ্যানালগ আউটপুট। তাহলে যদি 0 থেকে 15 ভোল্ট পর্যন্ত অ্যানালগ আউটপুট পাওয়া যায় তাহলে ইনপুট কত থেকে কত হবে? ইনপুট হবে 4 বিটের। যদি 15 পর্যন্ত আউটপুট পেতে হয় 15 ভোল্ট পর্যন্ত, যেমন 0000 দিলে 0 ভোল্ট পাবো, 0001 দিলে 1 ভোল্ট পাবো, 1111 দিলে 15 ভোল্ট পাবো, মাঝে আরো থাকবে, মাঝের গুলো আর আমি লিখিনি এরকম। তো এটা হলো ধরো ডিএসি, যেটা এই সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন মেথডের মধ্যে একটা ডিএসি আছে দেখতে পাচ্ছ, এই ডিএসিটা এইরকম 0 থেকে 15 পর্যন্ত আউটপুট জেনারেট করে। এখন আমরা এই সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন রেজিস্টার এটা যদি 0 থেকে 15 ভোল্ট পর্যন্ত আউটপুট জেনারেট করতে পারে তাহলে এখানে আমরা এই এই এডিসির মাধ্যমে আমরা কিন্তু অ্যানালগ ইনপুট যেটা দেব সেটার ভ্যালু কিন্তু এই 0 থেকে 15-র মধ্যেই হতে হবে, তার বাইরে হলে কিন্তু এটা কাজ করবে না। ঠিক আছে, এখন মনে করো আমরা এখানে একটা অ্যানালগ ইনপুট দিচ্ছি, ফর এক্সাম্পল অ্যানালগ ইনপুটের ভ্যালুটা মনে করো 10.2 ভোল্ট। মনে করা যাক অ্যানালগ ইনপুট যেটা দিলাম সেটা হলো 10.2 ভোল্ট। কোথায় দিলাম? এই পিনটাতে দিলাম, এইটাতে 10.2 ভোল্ট আমি অ্যানালগ ইনপুট হিসাবে এখানে দিয়ে দিলাম। তাহলে প্রথমেই যে কাজটা করবে এই কন্ট্রোল লজিক, প্রথমেই যে কাজটা করবে সেটা হচ্ছে এই যে বাইনারি আউটপুট যেটা এই মাস্টার রেজিস্টার থেকে বেরিয়েছে, সেই বাইনারি আউটপুটের মোস্ট সিগনিফিকেন্ট বিটটাকে প্রথমেই 1 করে দেবে আর বাকিগুলোকে 0 রেখে দেবে। এখন এই মাস্টার রেজিস্টার থেকে যেটা আউটপুট বেরিয়েছে এটা ক বিটের? এখানে আমি বললাম ডিএসিটা হচ্ছে 0 থেকে 15 ভোল্ট, তার মানে এটা 4 বিটের। তাহলে যেটা হবে এখন দেখো 4 বিটের আউটপুট আছে, 4 বিটের আউটপুট, 1টা 2টো 3টে 4টে, এটা কোথা থেকে এসছে? এটা হলো মাস্টার রেজিস্টার থেকে এসছে। উপর আমি খালি ওইটুকু অংশকে আঁকছি, এটা ধরলাম আমি মাস্টার রেজিস্টার, এবং মাস্টার রেজিস্টার থেকে বেরিয়ে কোথায় ঢুকেছে? ডিএসির মধ্যে ঢুকেছে, তাই তো? ডিএসির মধ্যে ঢুকেছে। মাস্টার রেজিস্টার থেকে 4টে বিট বেরিয়েছে, 4টে বিটের মধ্যে বাঁ দিকেরটা হলো মোস্ট সিগনিফিকেন্ট বিট। তাহলে প্রথমেই যে কাজটি করবে এটাকে 1 করে দেবে আর বাকি 3টেকে 0 রেখে দেবে। ঠিক আছে, বাকি 3টেকে 0 রেখে দেবে। এটা যদি 8 বিটের হতো তাহলেও বাঁ দিকেরটাকে 1 করতো, বাকি সব 0 করে দিত। দিয়ে যে জিনিসটা হলো সেইটা ঢুকে গেল কোথায়? এটা গিয়ে কোথায় ঢুকছে? এটা গিয়ে ঢুকছে ডিএসির মধ্যে ঢুকছে। এটা গিয়ে কোথায় ঢুকছে? ডিএসির মধ্যে ঢুকছে। তাহলে ডিএসি আউটপুট কত দেবে? ডিএসি কত আউটপুট দেবে? ডিএসিতে যদি 1000 ঢুকে কত আউটপুট দেবে ডিএসি? এখান থেকে ভিএএক্স যেটা বেরোবে, ভিএএক্স এর মান হবে 8 ভোল্ট। 8 ভোল্ট হলো। এই যে 8 ভোল্ট সেটা আবার ফিডব্যাক হয়ে কোথায় চলে যাচ্ছে? এই দেখো আগের ছবিতে দেখো, এই 8 ভোল্ট ধরো এখানে হলো, এই 8 ভোল্ট যেটা এখানে হলো, এখানে ধরো 8 ভোল্ট হয়েছে, হ্যাঁ, এই 8 ভোল্টটা কোথায় চলে যাচ্ছে? এই 8 ভোল্ট চলে যাচ্ছে কম্প্যারেটরে চলে যাচ্ছে। এই এখানে আরেকটা পিনে কত ঢুকে আছে? 10.2 10.2। আর আরেকটা ইনভার্টিং পিনে কত ঢুকলো? 8 ঢুকলো। তাহলে নিশ্চয় 10.2 যেটা ইনভার্টিং নন ইনভার্টিং টার্মিনালে যেটা ঢুকেছে সেটা ইনভার্টিং টার্মিনালে যেটা ঢুকেছে তার থেকে বেশি, তাহলে এর আউটপুট কি হবে? এটা 2.2। হ্যাঁ, ডিফারেন্সটা হবে, মানে একটা পজিটিভ আউটপুট হবে, পজিটিভ একটা আউটপুট হবে, তাই তো? ইনভার্টিং এ কম ঢুকেছে, নন ইনভার্টিং এ বেশি ভোল্টেজ ঢুকেছে। ভি প্লাস ইজ গ্রেটার দেন ভি মাইনাস, দ্যাটস ওয়াই আউটপুট উইল বি পজিটিভ। পজিটিভ একটা আউটপুট তৈরি হচ্ছে এবং সেই ভ্যালু চলে যাচ্ছে কার কাছে? কন্ট্রোল লজিকের কাছে চলে যাচ্ছে। কন্ট্রোল লজিক দেখছে যে আমার যেটা আউটপুট তৈরি হয়েছে সেই তৈরি হওয়া, মানে এই ডিএসি থেকে যে আউটপুট তৈরি হয়েছে
সেই আউটপুটটা ছোট। আমার অ্যাকচুয়ালি যেটা অ্যানালগ ইনপুট দেওয়া হচ্ছে সিস্টেমে তার থেকে আমার ডিএসির আউটপুটটা হচ্ছে ছোট, তার জন্যই কম্প্যারেটরের আউটপুট পজিটিভ বেরোলো। এ তখন যেটা করবে, তখন যেটা মোস্ট সিগনিফিকেন্ট বিট সেটাকে তো 1 করেই ছিল। নেক্সট ক্লক পালস আসার পরে, তো প্রথম ক্লক পালসে এটা এই কাজটা হয়েছিল, একদম ফার্স্ট যে ক্লক পালস তখন এইটা 1 হয়েছিল। এখন যে কাজটা এই কন্ট্রোলার করবে, কন্ট্রোল লজিক করবে, সেটা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্টের পাশেরটাকেও 1 করে দেবে। মোস্ট সিগনিফিকেন্টটা তো 1 থাকলোই, তার পাশেরটাকেও 1 করে দিল। তাহলে এখন কি হবে, মোস্ট সিগনিফিকেন্টের পাশেরটাকে যদি 1 করে দেয় তাহলে এখন আমার এইটাকে আবার 1100 এটাকে আবার ও চেঞ্জ করে দিল, এটাকে 1 করে দিল। তাহলে যেটা এটা 1100 যদি হয় তাহলে ডিএসির আউটপুটটা কত হয়ে গেল? 12 ভোল্ট। ডিএসির আউটপুট হয়ে গেল 12 ভোল্ট। ডিএসির আউটপুট হয়ে গেল 12 ভোল্ট। এখন এই 12 ভোল্টটা চলে যাবে কোথায়? 12 ভোল্টটা চলে যাবে আমার ওই যে নন ইনভার্টিং কম্পারেটরের এ একটা পয়েন্টে। নন ইনভার্টিং ইনপুটে চলে যাবে। আর একটা ইনপুট আছে এইখানে, তাহলে নন ইনভার্টিং এইখানে এটা এলো, আর এটা হচ্ছে প্লাস। এখানে কত ছিল? এখানে তো এটা চেঞ্জ করিনি, এটা তো 10.2 ছিল, 10.2ই থাকলো। আর এখানে 12 ভোল্ট হয়ে গেল। তাহলে এখন আমার ইনভার্টিং টার্মিনালে যেটা আছে সেটা বেশি হয়ে গেল, আর নন ইনভার্টিং এ যেটা আছে সেটা ছোট হয়ে গেল। তাহলে এখন কি করবে? তাহলে এই কম্প্যারেটর আউটপুট কি হবে? নেগেটিভ আউটপুট তৈরি হবে। কম্প্যারেটরের আউটপুট যদি নেগেটিভ তৈরি হয় তখন সেই সিগন্যাল কার কাছে যাচ্ছে? কন্ট্রোল লজিকের কাছে যাচ্ছে। তখন যেটা হবে, কন্ট্রোল লজিক কি করবে, নেক্সট যখন ক্লক পালস হবে তখন ও এইটাকে, মানে মোস্ট সিগনিফিকেন্টটা তো 1 আছে থাকলো, মানে এর আগের বারে যেটাকে 1 করেছিল সেইটাকে 0 করে দেবে এবং পরিবর্তে তার পাশেরটাকে 1 করে দেবে। মানে মোস্ট সিগনিফিকেন্টটা তো 1 ছিল থাকলো, এখন আগের ধাপে কি করেছিল? মোস্ট সিগনিফিকেন্টের ঠিক পাশেরটাকে 1 করেছিল, কিন্তু 1 করে দেখতে পেল যে যেটা অ্যানালগ আউটপুট তৈরি হচ্ছে ডিএসির মাধ্যমে, সেই আউটপুটটা আমার অ্যাকচুয়ালি যে অ্যানালগ ইনপুট দেওয়া হচ্ছে তার থেকে বড় হয়ে যাচ্ছে। তাহলে নিশ্চয়ই এটাকে 1 করলে চলবে না, এটাকে 0 করে দিতে হবে। এটাকে 0 করবে এবং এর পাশের বিটটাকে 1 করে দেবে। তাহলে যেটা হবে এই মাস্টার, ভ্যালুগুলো বসিয়ে স্যার ইরোরটাকে 0 করতে চাইছে নাকি? দেখো কি বলছি আমি, ওইটাই ওই রকমই করতে চাইছি আর কি। এটাকে 0 করে দিল, এটাকে 0 করে তার পাশেরটাকে 1 করে দিল। ঠিক আছে, বুঝতে পারলে? যেহেতু দেখতে পাচ্ছে 12 ভোল্ট যেটা হচ্ছিল সেটা 10.2 এর থেকে বেশি হয়ে যাচ্ছিল, ও তার জন্য কি করলো, যেটাকে আগের ধাপে 1 করেছিল সেটাকে 1টাকে চেঞ্জ করে 0 করলো এবং তার পাশেরটাকে 1 করলো। তাহলে এখন এই ডিএসির আউটপুট কমে কত যাবে, হবে? 10 ভোল্ট হয়ে যাবে। আউটপুট 10 ভোল্ট। এখন 10 ভোল্ট হয়ে গেল। ঠিক আছে, 10 ভোল্ট হয়ে গেল। এখন এই 10 ভোল্টটা কোথায় চলে গেল? এই কম্প্যারেটরের একটা ইনপুটে চলে গেল। আরেকটা পিনে কত আছে? 10.2 আছে, আরেকটাতে 10 ঢুকলো। তাহলে নন ইনভার্টিং এ যেটা আছে 10.2, দ্যাট ইজ গ্রেটার দ্যান ইনভার্টিং এ যেটা আছে 10। তাহলে Positive এখন হবে। আবার আউটপুট কি হবে? পজিটিভ হবে। পজিটিভ হবে। তাহলে পজিটিভ হবে মানে এই কন্ট্রোল লজিক তখন আবার কি করবে? তাহলে যে বিটটা বাকি ছিল সেই বিটটাকে আবার 1 করবে। এখন কোন বিটটাকেও হাত দেয়নি এখনো পর্যন্ত, LSB কোনটাকে হাত দেয়? লাস্টেরটা লিস্ট সিগনিফিক্যান্ট বিট। এইটাকে হাত দেয়নি, এটাকে 1 করবে। এটাকে যেই 1 করবে, ডিএসির আউটপুট কত হয়ে গেল? 11 ডিএসির আউটপুট 11 হয়ে গেল। 11, তাহলে এই 11 গিয়ে ঢুকলো আবার কোথায় ঢুকলো? এই কম্প্যারেটরের একটা ইনভার্টিং পিনে ঢুকলো, আর নন ইনভার্টিং এ তো 10.2 ঢুকে বসে আছে। এখন আবার দেখতে পাবে যে নন ইনভার্টিং এ যেটা আছে সেটা ছোট, আর ইনভার্টিং এ যেটা আছে সেটা বড়। তাহলে আউটপুট কি হবে? নেগেটিভ একটা আউটপুট তৈরি হবে এবং সেই সেটা কার কাছে চলে যাবে? সেই সিগন্যাল চলে যাবে কন্ট্রোল লজিকের কাছে। কন্ট্রোল লজিক কি বুঝলো? যে যে ডিএসির মাধ্যমে যে অ্যানালগ আউটপুট তৈরি হচ্ছে দ্যাট ইজ গ্রেটার দ্যান দ্য অ্যাকচুয়াল অ্যানালগ ইনপুট। তখন আবার কি করবে? তাহলে লাস্ট যেটাকে 1 করেছিল সেটাকে আবার 1 করবে না, সেটাকে আবার 1টাকে মুছে আবার 0 করে দেবে। তাহলে কি করবে? কোনটাকে 0 করে দেবে? লাস্ট যেটাকে 1 করেছিল এলএসবিটাকে আবার করে দেবে। তাহলে দেখো 4টে বিটকেই এ প্রসেস করে ফেললো, আর কিন্তু প্রসেসিং হতে বাকি নেই। 4টে বিট ছিল, 4টে ক্লক পালসে 4টে বিটকেও প্রসেস করে দিল। এটাও প্রসেস, এটাও প্রসেস, এটাও প্রসেস, এটাও প্রসেস, আর কিছু নেই। যখন এই 4টে বিটই প্রসেস হয়ে যাবে তখন এখান থেকে যেটা আউটপুট তৈরি হচ্ছে কত? 1010 মানে 10 ভোল্ট। এবং এটাই দেখো এর নিয়ারেস্ট যেটা আমার ফুল নাম্বার,
10.2 অ্যানালগ ইনপুট ছিল, তাহলে তার করসপন্ডিং যেটা ফুল নাম্বার হচ্ছে 10ই হচ্ছে, তাই না? স্যার এর ওইটা যদি কাছাকাছি 10.8 থাকতো তখনও তো স্যার এটা নেগেটিভ হতো। তখনও ওটাই হতো, মানে যেটা ফুল ফুল পার্ট যেটা সেটাই নেবে এখানে, যেটা ফুল তাহলে স্যার পার্ট হচ্ছে। তখন 10.8 এ স্যার 10টা না 11টা সেটা তো কি করে বুঝতে পারবে যেটা 10টা নেবো না ও 11টা নেবো? বুঝতে পারবে না, ও 10টাকেই নেবে, মানে যেটা ফুল নাম্বার, যেটা দশমিকের পরের পার্টটাকে এখানে ইগনোর করছে ও, ঠিক আছে? তাহলে অ্যাকুরেট দশমিকের পাচ্ছি না তো স্যার অ্যানালগ থেকে ডিজিটালে। অ্যানালগ থেকে ডিজিটালে অ্যাকিউরেট পাওয়া যাচ্ছে না, কিন্তু তার জন্য আরো অ্যাকিউরেসি বাড়ানোর জন্য আরো করতে হবে, অ্যাডজাস্টমেন্ট করতে হবে ওখানে, মানে আরো রেজলিউশনটাকে বাড়াতে হবে। ঠিক আছে, দশমিকের পরের পার্টটা এখানে করতে পারছে না, দশমিকের পরের যে পার্ট সেটাকে ঠিক মতো করে প্রসেস করতে পারছে না। কিন্তু মানে দশমিকের আগে যে পার্টটা ফুল নাম্বার সেটাকে তো প্রসেস করতে পারছে, ঠিক আছে? এটার সুবিধা এটাই যে এখানে প্রসেসিং এর স্পিডটা তাড়াতাড়ি হচ্ছে, মানে ফাস্ট হচ্ছে অনেক, প্রসেসিং এর যে স্পিড সেটা অনেক ফাস্ট হচ্ছে। এবং যখন এই 4টে বিটই প্রসেসড হয়ে যাচ্ছে তখন এখানে যে ইওসি পিন আছে সেই ইওসি পিন জানিয়ে দিচ্ছে যে 4টে বিটই প্রসেসড হয়ে গেছে এবং প্রসেসিং ইজ কমপ্লিট। এই ইওসি পিনটা জানিয়ে দেবে যে প্রসেসিংটা কমপ্লিট হয়ে গেছে এবং যেটা আমার অ্যানালগ ইনপুট দেওয়া হয়েছিল তার করসপন্ডিং ডিজিটাল ভ্যালুটা এখান থেকে পাওয়া যাচ্ছে। তার মানে 10.2 দিয়েছিলাম, তার করসপন্ডিং ডিজিটাল ভ্যালু হচ্ছে 1010। ঠিক আছে, এরকম করে অন্য এক্সাম্পল নিয়েও করে দেখতে পারো। ঠিক আছে, অন্য কোনো এক্সাম্পল নিয়েও করে দেখা যেতে পারে। স্যার আপনি বললেন রেজলিউশন বাড়ানোটা কিভাবে করে? রেজলিউশন বাড়াতে গেলে কি হবে, রেজলিউশন মানে হচ্ছে তোমার কত স্মলেস্ট ভ্যালুটাকে ডিটেক্ট করতে পারছে, মানে স্মলেস্ট কত ভ্যালুকে ডিটেক্ট করতে পারছে। এখন আমি নাম্বার অফ বিটস যদি বাড়িয়ে দিই, নাম্বার অফ বিটস বাড়িয়ে দিলেই কিন্তু রেজলিউশনটা বেড়ে যাবে। এখানে আমি 4 বিটের নিয়েছি, এটা যদি 8 বিটের নিই বা 16 বিটের নিই তাহলে রেজলিউশনটা বেড়ে যাবে। সেগুলো তো স্যার পূর্ণ সংখ্যাতে নেবে, 10, 9, 11। দশমিকের পরটা নিতে গেলে স্যার দশমিকের পরটাকে তো বাইনারিতে ভাঙা দরকার, এমন কোনো ব্যবস্থা করে। উম, দশমিকের পরে যে নাম্বার, দশমিকের পরের নাম্বারটাকে যদি আমাকে দেখতে হয়, এই মেথডে কিন্তু হবে না, মানে ওটা এই ডিএসি এই মেথডে ওটা কিন্তু করা যাবে না, কারণ এখানে তো ওই লজিকই হচ্ছে না। মানে বাইনারির পরে যে দশমিক, মানে দশমিকের পরে যে নাম্বারস গুলো থাকছে সেইটাকে কোনো আরো অন্য করে অ্যারেঞ্জমেন্ট স্যার করতে হবে। এই মেথডে হবে না, ওটা অন্য মেথডে হতে পারে। ঠিক আছে? তো এটার লজিকটা বুঝতে পেরেছো আশা করা যায়, যে এখানে এই মেথডটা কিভাবে কাজ করছে, সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন মেথডটা কেন হচ্ছে, এখানে অ্যাপ্রক্সিমেট করছে, সাকসেসিভলি অ্যাপ্রক্সিমেট করছে, এক একটাকে অ্যাপ্রক্সিমেট করে নিচ্ছে। দেখো প্রথমে এটাকে অ্যাপ্রক্সিমেটলি এটাকে 1 ধরে নিল, তারপরে তারপরেরটাকে 1 ধরলো, তারপরে আবার তারপরেরটাকে 1 ধরলো, করতে করতে সবকটাকে এক এক করে 1 ধরে ধরে প্রসেস করলো। তার জন্য মেথডের নাম হচ্ছে সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন মেথড। মেথডটার সুবিধা একটাই, এটা হচ্ছে খুব ফাস্ট মেথড, কারণ এখানে যতগুলো বিট থাকবে ততগুলো নাম্বার অফ ক্লক পালস অ্যাপ্লাই করলেই প্রসেসিংটা স্যার বলছি কমপ্লিট যে হচ্ছে। যদি নন ইনভার্টিং ঠিক আছে, টার্মিনালে ওটা আপনি 10.2 দিয়েছেন, ওটা যদি 10.2 এর কম হয়, যেমন 9, 8, তাহলে কি হবে? স্যার ওটা একবার করে দেখুন না ওটা। হ্যাঁ তাহলে হবে। দেখো দেখো এখানে যদি আমরা 9 দিই, ফর এক্সাম্পল এখানে ধরো আমরা 9 ভোল্ট দিলাম, तुम्हें 1000 ढूंढ তাহলে কি হলো, 1 প্রথমে 3 9 0 ভোল্ট, তাহলে প্রথমে তো এটা 1000, 1 3টে 0 তো হবেই, 1 মানে 3টে আউটপুট 0 পাবো হলো। 8, প্রথমেই মোস্ট সিগনিফিক্যান্ট আউটপুট 8 পেলে আউটপুট পেলে 8 ভোল্ট, আউটপুট পেয়ে গেলে 8, আউটপুট 8 পেলে এই আউটপুটটা চলে গেল আমার এখানে, এখানে একটা পিনে কত আছে, এখানে 9 ভোল্ট আছে,
এখানে 9 ভোল্ট আছে আর একটাতে 8 পজিটিভ ভোল্ট আউটপুট পাচ্ছি তাহলে তার কম্পারেটর আউটপুট কি হবে? পজিটিভ পজিটিভ দেবে, পজিটিভ আর আউটপুট পাচ্ছ। পরেরটাকে 1 করবে। আউটপুট পজিটিভ পাচ্ছ মানে তার পাশেরটাকে আবার 1 করবে, পাশেরটাকে 1 করলো 12 মানে হয়ে যাবে এটাকে স্যার। 1 করে দিল, এটাকে 1 করে দিল মানে 12 ভোল্ট হয়ে গেল, 12 ভোল্ট হয়ে গেল। তাহলে 12 ভোল্ট আবার চলে গেল কোথায়? এই কম্পারেটরে এখানে 12 ভোল্ট ঢুকলো ইনভার্টিং এ, আর নন ইনভার্টিং এ 9 ভোল্ট। নেগেটিভ। তাহলে দেখো ইনভার্টিং এ তাহলে এবার বেশি নেগেটিভ ঢুকেছে, নন আউটপুট ইনভার্টিং এ ছোট নেগেটিভ আউটপুট। তখন আবার নেগেটিভ আউটপুট যখন, তখন ওটাকে তাহলে শূন্য যেটা করে দেবে আগের আর বারে যেটাকে পাশেরটাকে 1 1 করেছিল করবে। যেটাকে 0 করবে এবং তার পাশেরটাকে 1 করে দেবে। এটাকে 0 করলো, এটাকে 1 করলো, দিয়ে আউটপুট 10। কত দেখবে? আউটপুট দেখবে 10 ভোল্ট, 10 ভোল্ট। তাহলে 10 ভোল্ট যেটা হলো আবার কোথায় এসে ঢুকলো? এখানে এসে ঢুকলো, একটাতে 9 ভোল্ট একটাতে 10 ভোল্ট। তাহলে আবার দেখছি ইনভার্টিং এ বেশি জিরো আছে, করে তার দেবে। মানে আবার আবার দেখবে যে মানে আবার এটাকে 0 করে দেবে, আবার এটাকে 0 করে দিয়ে পাশেরটাকে 1 1টাকে 0 করবে আর পাশেরটাকে 1। পাশেরটাকে 1 এবার 9 ভোল্ট হয়ে গেছে, পাশেরটাকে মিলে যেই গেল। 1 করে দেবে, এটাকে 9 ভোল্ট হয়ে গেল। এই 9 ভোল্ট আবার ওখানে গিয়ে ঢুকলো, আউটপুট 0 হয়ে গেল, আউটপুট 0 দেন হয়ে গেল। কনভার্সন উইল বি এন্ড। তখন হচ্ছে আর কিছু নেই, 0 যখন হয়ে গেছে তখন আর চেঞ্জ করার কিছু নেই। তখন এই বিটটা যেটা 1 ছিল সেটা 1ই থেকে গেল, মানে কনভার্সন, এন্ড অফ কনভার্সন ডিনোট করে দেবে যে কনভার্সন প্রসেস কমপ্লিটেড। এবং এই যেটা পাওয়া গেল 1001, এটাই হয়ে গেল আমাদের বাইনারি আউটপুট উইথ এই রেসপেক্ট টু ভ্যালুটাকে স্যার কালেক্ট কিভাবে করবা, না কোনো ডিসপ্লের মাধ্যমে এটাকে শো করবা? ওই তো রেজিস্টার থেকে ওটাকে, রেজিস্টারের মধ্যে ওটা স্টোর হয়ে থাকলো। এবার রেজিস্টার থেকে মানে রেজিস্টার তো পড়েইছো আগে কিভাবে রেজিস্টার থেকে ইয়ে হয়। হুম। তো 4টে পিন ওখান থেকে জুড়ে দিলেই, বা 4টে পিনের সঙ্গে যদি আমরা 4টে এলইডি ডিসপ্লে জুড়ে দিই, বা একটা এলইডি ইউনিটকে ড্রাইভ করে সেখানে ওই 4টে পিন থেকে ইনপুটটা দিয়ে দিই, তাহলেই সেখানে উঠে যাবে ডিজিটাল ভ্যালুটা। এখান থেকে যদি 4 বিটের যদি হয় তাহলে প্রত্যেকটা বিট থেকে এখান থেকে একটা করে নিয়ে একটা এলইডি তে তুলে দিলেই উঠে পড়বে ডিসপ্লেতে, এখানে এলইডি ডিসপ্লে হয়ে যাবে। ঠিক আছে, তো এরকম করে এটা হলো সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন মেথড। নেক্সট এবার যদি আমরা দেখি আরেকটা মেথড আছে, সেটা হচ্ছে ডুয়েল স্লোপ টাইপ মেথড। ঠিক আছে, ডুয়েল স্লোপ মেথড, এটা এই কনভার্সন যেটা হয় এটা হচ্ছে স্লো, আগেরটা ফাস্ট ছিল কিন্তু এটা হচ্ছে স্লো হয়। ঠিক আছে, এই কনভার্সন প্রসেসটা এখানে হচ্ছে একটু স্লো হয়। এবং এখানে কিন্তু সুবিধাটা হচ্ছে এখানে ওই রকম আগেরটাতে যেরকম আমাদের একটা যন্ত্র লেগেছিল, কি যন্ত্র লেগেছিল? ডিএসি লেগেছিল। এখানে সব ডিএসি লাগবে না, ডিএসি নট রিকোয়ার্ড। আগেরটায় অর্থাৎ সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশনে আমাদের ডিএসির প্রয়োজন ছিল, কিন্তু এখানে ডিএসি লাগছে না। আর এখানে হচ্ছে কনভার্সন প্রসেসটা কিন্তু স্লো হচ্ছে, এটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। আর এটাকে আমাদের ডেটা কনভার্সন, ডেটা অ্যাকুইজিশন সিস্টেম, যেখানে ডেটা ফাস্ট মানে অ্যাকুয়ার করতে হবে, সেখানে কাজে লাগানো যায় না। এটাকে ইউজ করা হয় মূলত যেখানে আমাদের খুব ফাস্ট কাজের প্রয়োজন নেই। ঠিক আছে, যেমন হচ্ছে ডিজিটাল ভোল্ট মিটার, ডিজিটাল ভোল্ট মিটার, মাল্টিমিটার। ঠিক আছে, এই সমস্ত জায়গাতে আমাদের হচ্ছে কাজে লাগে হচ্ছে ডুয়েল স্লোপ টাইপ মেথডটা। মাল্টিমিটার, ডিজিটাল ভোল্ট মিটার, এই সমস্ত অ্যাপ্লিকেশনে এই যে আমাদের সেকেন্ড মেথড অর্থাৎ ডুয়েল স্লোপ টাইপ এ টু ডি কনভার্টার, সেটা কাজে লাগে। ঠিক আছে, এর ওয়ার্কিং প্রসিডিওরটা কিরকম হয়, ওয়ার্কিং প্রসিডিওরটা দেখা যাক। এর সার্কিট ডায়াগ্রাম সেটা ফার্স্টে দেখবো। এর মধ্যে কি কি থাকছে? প্রথমত এর মধ্যে একটা কম্প্যারেটর থাকছে, কম্প্যারেটর থাকছে মানে অপ্যাম্প এর মধ্যে দুটো থাকবে, একটা হচ্ছে ইন্টিগ্রেটরের জন্য আর একটা হচ্ছে এমনি কম্প্যারেটর থাকবে। ঠিক আছে, একটা ইন্টিগ্রেটর কেমন কাজ করে, ইন্টিগ্রেটরকে আমরা অলরেডি দেখিয়েছি, অপ্যাম্প চ্যাপ্টারে ইন্টিগ্রেটর পড়েছো তোমরা। তো একটা ইন্টিগ্রেটর এরকম থাকছে। ঠিক আছে, প্রথমেই একটা ইন্টিগ্রেটর আমি এঁকে ফেলছি। ইন্টিগ্রেটরে কি থাকে বলো, এখানে কি থাকবে? একটা রেজিস্টার, স্যার রেজিস্টার থাকবে, আর স্যার ফিডব্যাকের রেজিস্ট্যান্সের জায়গায় একটা ক্যাপাসিট্যান্স থাকবে। ফিডব্যাকে একটা ক্যাপাসিটেন্স থাকবে। তাহলে এখানে একটা ফিডব্যাকে এখানে একটা ক্যাপাসিটেন্স থাকলো, আর এখানে একটা রেজিস্টার থাকলো। তাহলে এটা হলো আর,
এটা হলো সি। এটা একটা ইন্টিগ্রেটর হয়ে গেল। ইন্টিগ্রেটরের মধ্যে কিন্তু একটা থাকবে, আর থাকবে আরেকটা অপ অ্যাম্প এখানে কাজে লাগবে, সেটা হচ্ছে অ্যাজ এ কম্প্যারেটর। কম্প্যারেটরের মধ্যে কি থাকে? কম্প্যারেটরে কিছু না, ফিডব্যাক তো কিছু থাকবে না, একটা হচ্ছে নন ইনভার্টিং টার্মিনাল আর একটা হলো ইনভার্টিং টার্মিনাল। ইনভার্টিং টার্মিনালটাকে এখানে গ্রাউন্ড করে রাখা হবে, আর নন ইনভার্টিং টার্মিনালে ওই ইন্টিগ্রেটরের আউটপুটটাই দিয়ে দেওয়া হচ্ছে। আর এখানে থাকছে হচ্ছে এটা হচ্ছে অ্যান্ড গেট, ঠিক আছে, একটা অ্যান্ড গেট থাকছে, এবং এই অ্যান্ড গেটের একটা ইনপুটে তো এই কম্প্যারেটরের আউটপুটটা দিলাম, আর একটাতে দেওয়া হচ্ছে ক্লক পালস। ঠিক আছে, ক্লক পালস যেটা হচ্ছে অ্যান্ড গেটের আউটপুট, সেটা এখান থেকে নিয়ে নিলাম, দিয়ে সেইটাকে নেওয়া হলো একটা বাইনারি কাউন্টারের মধ্যে। এটা হলো একটা বাইনারি কাউন্টার, মানে এখানে কাউন্টার কি করে, কাউন্টার কাউন্ট করে, অলরেডি করা হয়েছে কাউন্টার, তো সেরকমই একটা কাউন্টার, এটা বাইনারি কাউন্টার। এই বাইনারি কাউন্টারে এসে কি ঢুকলো, ওই অ্যান্ড গেটের আউটপুটটা এসে ঢুকলো। আর এই বাইনারি কাউন্টার থেকে যেটা আছে সেটা চলে যাবে একটা কন্ট্রোল লজিকে চলে যাবে। এটা হলো একটা কন্ট্রোল সার্কিট বা কন্ট্রোল লজিক। এবং এই কন্ট্রোল সার্কিট যেটা কন্ট্রোল করবে, যাকে কন্ট্রোল করবে, সেটা হচ্ছে এখানে আমাদের এই যে আমরা ইন্টিগ্রেটরটা দেখিয়েছি, ইন্টিগ্রেটর এখানে একটা ইনপুট তো দিতে হবে। এবার এই ইনপুটটা দেওয়ার, হ্যাঁ বলো। অন্য সার্কিটে যে বাইনারি কাউন্টারে পরে কি আঁকবো না উপরে আঁকবো? পরে আঁকতে পারো, উপরেও আঁকতে পারো, যেখানে খুশি আঁকতে পারো, মানে ওর থেকে পরে ওখানে সিগন্যালটা যাচ্ছে, এটুকু বোঝাতে হবে তোমাকে। তীর চিহ্নটা হচ্ছে এরকম, ঠিক আছে, তীর চিহ্নের অভিমুখগুলো হচ্ছে ভাইটাল, কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে। তো এবার হচ্ছে এখানে একটা আমাদের ইনপুট তো দিতে হবে। ইনপুটটা আমি কি দিতে পারি? আইদার আমি একটা অ্যানালগ ইনপুট দেব, যেটাকে আমরা কনভার্ট করতে চাই, যেটাকে আমরা ডিজিটালি কনভার্ট করতে চাইছি, এটা হলো অ্যানালগ সেই ইনপুট। এই অ্যানালগ ইনপুটটা কার সঙ্গে যুক্ত আছে? অ্যানালগ ইনপুটটা আমাদের এই ইন্টিগ্রেটরের এর সঙ্গে যুক্ত থাকবে। এবার এই ইন্টিগ্রেটরে এটা আইদার অ্যানালগ ইনপুটের সঙ্গে যুক্ত থাকতে পারে, এটা আইদার এই অ্যানালগ ইনপুটের সঙ্গে যুক্ত থাকতে পারে, অথবা এটা আরো একটা জিনিসের সঙ্গে যুক্ত থাকতে পারে, সেটা হচ্ছে রেফারেন্স ইনপুট। এটা হলো ধরা যাক ভি রেফারেন্স, এটা রেফারেন্স ভোল্টেজ। রেফারেন্স ভোল্টেজের মান আমরা জানি, আমরা ধরো এটাকে আমাদের ইচ্ছা মতো একে সেট করে রাখতে পারি, 5 ভোল্ট, 12 ভোল্ট, 10 ভোল্ট, 8 ভোল্ট, যা খুশি রাখতে পারি রেফারেন্স। এখন এই যে সুইচটা এটা আইদার এই অ্যানালগ ইনপুটের সঙ্গে লেগে থাকতে পারে, অথবা এখানেও লেগে থাকতে পারে, যে কোনো একটা পজিশনে থাকবে। এবার কোন পজিশনে থাকবে সেই ব্যাপারটাকে কন্ট্রোল করার জন্যই আছে হচ্ছে আমাদের এই কন্ট্রোল সার্কিট। ঠিক আছে, কন্ট্রোল সার্কিট এই সুইচের পজিশনটাকে কন্ট্রোল করবে। কন্ট্রোল সার্কিট কি করবে? সুইচের পজিশনটাকে কন্ট্রোল করবে। মানে কন্ট্রোল সার্কিট যখন বলবে যে সুইচটা অ্যানালগ ইনপুটের সঙ্গে লেগে যাক, তখন ওটা অ্যানালগ ইনপুটের সঙ্গে লেগে যাবে। আবার যখন এ বলবে যে এটাকে এর সঙ্গে লাগিয়ে দিতে, তখন এই সুইচটা এই ভি রেফারেন্সের সঙ্গে লেগে যাবে। ঠিক আছে, কন্ট্রোল সার্কিটের কাজই হলো ওটাকে কন্ট্রোল করা। এই হয়ে গেল এখানকার মেন সার্কিট ডায়াগ্রাম। এটা হলো ডুয়েল স্লোপ টাইপ আচ্ছা, বাইনারি কাউন্টারে এখানে সিগন্যালটা আমরা স্যার অ্যানালগ দিচ্ছি না ডিজিটাল দিচ্ছে? ডিজিটাল। এটা হচ্ছে অ্যান্ড গেটের এখানে একটা ডিজিটাল আউটপুট মানে দেবে। আর এখানে একটা ক্লক পালস আছে, আর এখানে আমাদের একটা মানে এটা হচ্ছে আইদার হাই অথবা লো। ঠিক আছে, মানে সেই কম্প্যারেটর তো তোমরা দেখেছো, আমি আগেই বলেছিলাম যে একটা কম্প্যারেটর যদি এরকম হয়, ধরো একটা প্লাস আর একটা মাইনাস এরকম টার্মিনাল আছে। এখন আমি কি বলেছিলাম যে যদি সামান্য হলেও একটু যদি বেশি হয়, মানে ভি প্লাস ইফ ইট ইজ স্লাইটলি গ্রেটার দ্যান ভি মাইনাস, যদি কোনো ফিডব্যাক আমরা ইউজ না করি, এটা কিসে চলে যায়? স্যাচুরেশন রিজিয়নে চলে যায়। মানে আইদার আউটপুট ভোল্টেজটা এরকম হবে, আইদার পজিটিভ হবে অথবা নেগেটিভ হবে, আইদার পজিটিভ হবে বা নেগেটিভ হবে। এই প্লাস অথবা মাইনাস মানে আইদার প্লাস 5 ভোল্ট বা মাইনাস 5 ভোল্ট এরকম কিছু একটা হবে। মানে এটা স্যাচুরেশনে চলে যায় বলেছিলাম না, অপ্যাম্পের একটা ভি সাইড থাকে, হাই কিংবা লো, কোনো একটা কিছু থাকবে। তো সেই জিনিসটাকে এখানে কাজে লাগানো হচ্ছে যে আইদার এটা হাই হবে অথবা লো হবে, মানে আইদার এটা 1 হবে অথবা এটা 0 হবে, এইরকম ব্যাপার। ঠিক আছে, এবং এখানে একটা ক্লক পালস আছে। ক্লক পালস মানে তো তোমরা জানোই ক্লক পালস কিরকম হয়, এরকম আইদার 0 অথবা 1 এরকম একটা ক্লক পালস হয়। তাহলে
এখানে যা হবে তার সঙ্গে এই ক্লক পালস দুটো অ্যান্ড হচ্ছে, দুটোর মধ্যে অ্যান্ড অপারেশন হয়ে যে আউটপুটটা হচ্ছে সেইটাই বাইনারি কাউন্টারকে যাচ্ছে। বাইনারি কাউন্টার কি করছে তার ভিত্তিতে কাজ করবে, তাহলে ডিজিটাল ইনপুটই যাবে ওখানে। এখন দেখো এটা হলো একটা ডুয়েল স্লোপ টাইপ এডিসি, অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার। ঠিক আছে, তাহলে এখানে দুটো অপ অ্যাম্প আছে। প্রথম অপ অ্যাম্প হচ্ছে একটা, এটা হচ্ছে একটা ইন্টিগ্রেটরের কাজ করছে। এটা কি? এটা হলো একটা ইন্টিগ্রেটর। এই অপ অ্যাম্পটা হচ্ছে একটা ইন্টিগ্রেটর। আর সেকেন্ড যে অপ অ্যাম্পটি আছে সেটা হচ্ছে একটা কম্প্যারেটর। সেকেন্ডটা হচ্ছে একটা কম্প্যারেটর। তো মনে করা যাক প্রথমে আমাদের যে অ্যানালগ ইনপুটটা আছে সেই অ্যানালগ ইনপুটটা হচ্ছে এই ইন্টিগ্রেটরের সঙ্গে কানেক্টেড। প্রথমে মনে করো এই রকম পজিশনে আছে সুইচটা। প্রথমে আমরা কি করতে চাইছি, এই অ্যানালগ ইনপুট যেটা আছে এর ডিজিটাল ভ্যালু বার করতে চাইছি। তাহলে প্রথমে মনে করো এই অ্যানালগ ইনপুট এটা ইন্টিগ্রেটরের এখানে যুক্ত হয়ে আছে। এখন এই অ্যানালগ ইনপুট যেটা আছে যদি ওটা নেগেটিভ হয়, সাপোজ অ্যানালগ ইনপুটের ভ্যালু নেগেটিভ, তাহলে বলো দেখি অপ অ্যাম্পের আউটপুট কি হবে? এই ইন্টিগ্রেটরের আউটপুটের ফর্মুলা কি হয়? একটা ইন্টিগ্রেটরের আউটপুটের ফর্মুলা কি হয়? একটা ইন্টিগ্রেটর, মনে করো আমি জাস্ট একটা ইন্টিগ্রেটরই আঁকছি, আর কিছু আঁকছি না। এরকম একটা ইন্টিগ্রেটর আছে, এখানে একটা ভি ইন আছে আর এটাকে গ্রাউন্ড করা আছে। এখানে কত আছে? ভি ইন আছে। ঠিক আছে, এর আউটপুটের ফর্মুলাটা বলবে কত হয়? স্যার -1/RC ইন্টিগ্রেশন অফ ভি ইনপুট অফ ডিটি। তাহলে ভি আউট ইজ ইকাল টু হয়ে যায় -1/RC, হয়তো স্যার। -1/RC ইন্টিগ্রেশন অফ ভি ইনপুট অফ ডিটি। ভি ইনপুট ইন্টু ডিটি হয়ে যায়। ঠিক, তাহলে যদি ভি ইন এর ভ্যালু নিজেই নেগেটিভ হয় তাহলে আউটপুটটা কি বেরোবে? আউটপুটটা পজিটিভ বেরোবে। পজিটিভ বেরোবে। এখন ভি ইনপুটটা যদি একটা কনস্ট্যান্ট ভ্যালু হয়, ধরো ভি ইনপুটটা একটা কনস্ট্যান্ট ডিসি ভ্যালু, কিরকম ভ্যালু? ডিসি ভ্যালু, নেগেটিভ কিন্তু ডিসি। ডিসি মানে কিরকম? এইরকম। ওটা যদি রেফারেন্স হয় নীল লাইনটা, ধরো এটা হচ্ছে -2 ভোল্ট এরকম কিছু একটা, তাহলে এটা কি ডিসি একটা ভ্যালু, তাহলে কনস্ট্যান্ট হয়ে গেলে ইন্টিগ্রেশনের ভেতরে রেখে তো লাভ নেই, ওটা কত বাইরে বেরিয়ে চলে আসবে, -VIN/RC কিন্তু যদি আমরা একটা পার্টিকুলার সময় জুড়ে এটাকে অ্যাপ্লাই করি, 0 থেকে ধরো একটা T1 পর্যন্ত আমরা সময় ধরো অ্যাপ্লাই করলাম, তাহলে ইন্টিগ্রেশন অফ ডিটি ওভার T1 এটা কত হয়ে যাবে? এটা T1ই হয়ে যাবে। শুধু টি অনই হয়ে যাবে। T1ই হয়ে যাবে। তাহলে যদি আমার ভি ইনটা ইটসেলফ নেগেটিভ হয় তাহলে ওভারঅল জিনিসটা আউটপুটটা কি বেরোবে? একটা পজিটিভ ভ্যালু বেরোবে, তাই তো? তাহলে আমরা ধরো এরকমই করলাম, আমরা মানে আমাদের বোঝার সুবিধার্থে আমরা ধরে নিচ্ছি অ্যানালগ ইনপুটটা আমাদের নেগেটিভ আছে, তাহলে আমাদের আউটপুট কি বেরোবে? পজিটিভ বেরোবে। এখন আমরা এই অ্যানালগ ইনপুটটাকে কতক্ষণ ধরে এর সঙ্গে কানেক্ট করে রাখবো এটা আমাদের হাতে আছে। আমরা চাইছি ধরো একটা পার্টিকুলার T1 সেকেন্ড সময় ধরে আমরা এটাকে পজিটিভ, এই অ্যানালগ ইনপুটটাকে আমরা এই ইন্টিগ্রেটরের ইনপুটের সঙ্গে কানেক্ট করে রেখেছি। তাহলে এই নির্দিষ্ট সময় পরে, একটা নির্দিষ্ট সময় T1 এর পরে এখানে একটা পজিটিভ ভ্যালু তৈরি হবে, হবে তো? হ্যাঁ স্যার, হবে। হ্যাঁ, এটা একটা পজিটিভ একটা ভ্যালু তৈরি হবে, এবং এই যে মানে বৃদ্ধিটা ঘটছে, কতটা আউটপুট তৈরি হচ্ছে, মানে কতটা আউটপুট এখানে তৈরি হবে, ভি আউট যেটা এখানে আমরা পাবো, ভি আউট, সেই আউটপুটটা কত হবে সেটা নির্ভর করছে কার উপরে? এই ইনপুটের ভ্যালুর Input-এ। উপরে নির্ভর করছে। যত ইনপুটের ভ্যালু বেশি হবে তত আউটপুট বেশি হবে। ঠিক আছে তো? তাহলে ধরে নেওয়া যাক T1 একটা পার্টিকুলার সময় ধরে আমরা এটাকে জুড়ে রেখেছি এখানে, তার ফলে এখানে একটা আউটপুট ভোল্টেজ তৈরি হয়েছে। এখন সেই আউটপুট ভোল্টেজটা আমার কোথায় ঢুকছে? এটা একটা কি কম্প্যারেটরে ঢুকছে। ঠিক আছে, এবার এই নির্দিষ্ট সময়ের পরে, নির্দিষ্ট একটা পার্টিকুলার সময়ের পরে আমরা কি করছি? আমরা এই কন্ট্রোল লজিক সার্কিটের মাধ্যমে এই কন্ট্রোল সুইচের পজিশনটাকে এইখান থেকে সরিয়ে এইখানে করে দিচ্ছি। এই পজিশনটাকে সরিয়ে আমরা ওখান থেকে নিচে করে দিচ্ছি।
ঠিক আছে, এখন রেফারেন্স যেটা আছে, এই যে রেফারেন্স এখানে যেটা আছে, সেটা এই ভোল্টেজের মানটা কিন্তু আমাদের জানা আছে। ঠিক আছে, এটার মানটা আমাদের জানা আছে। আচ্ছা, প্রথমে আমরা এইটুকুটা বলি যে ইন্টিগ্রেটর হিসাবে যখন এটি কাজ করছে, ইন্টিগ্রেটর হিসাবে কাজ করলে আউটপুটের মানটা ভি ইন ইন্টু 1/RC, ভি ইন বাই আরসি ইন্টু T1 এরকমটা হচ্ছে। এখন আমরা ধরে নিচ্ছি ভি ইন ইটসেলফ একটা নেগেটিভ ভ্যালু, তাহলে আর আমার নেগেটিভ ভি পিক যেটা হবে, মানে আফটার টাইম T1 এই ভোল্টেজটা আমার এরকম ভাবে বাড়ছে। তো আমরা ধরো টাইম যত বাড়াচ্ছি আমাদের ব্যাপারটা কি রকম হচ্ছে, আমরা ধরো ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা দেখাচ্ছি অ্যানালগ। আউটপুটটা স্যার মানে স্ট্রেট লাইন হবে অরিজিন থেকে স্টার্ট হয়। হ্যাঁ, আউটপুট গুলো এরকম ভাবে বাড়ছে, তাই তো? যত সময় বাড়ছে, এদিকে যদি আমরা টি কে দেখাই, এদিকে যদি আমরা টি সময়টাকে বলে থাকি, তাহলে দেখো যত সময় বাড়ছে একটা সময়ের সঙ্গে সঙ্গে এটাও বাড়ছে। এখন এইরকম একটা স্লোপ হচ্ছে, এর স্লোপটা কত, এই লাইনের স্লোপ কত? স্লোপ মানে কি বোঝায়? ভি বাই টি, এটাকেই তো স্লোপ বলে। ভি আউট বাই আমাদের যেটা টাইম টি, সেটাই তো স্লোপ। মানে হচ্ছে আমরা যদি ম্যাগনিটিউড ওয়াইজ দেখি তাহলে ভি ইন বাই আরসি, এটাই তো স্লোপ। তাহলে দেখতেই পাচ্ছ যত আমাদের ইনপুট ভোল্টেজের মানটা বেশি হবে তত আমাদের স্লোপটা বেশি হবে। এখন যদি ভি ইন এর মান 5 ভোল্ট হয় তাহলে একরকম স্লোপ হলো, যদি এটা 10 ভোল্ট হতো তাহলে স্লোপটা বাড়তো, যদি এটা 3 ভোল্ট হতো তাহলে স্লোপটা আরো কমতো। এরকম হবে না, বিভিন্ন স্লোপে উঠবে। যদি ইনপুট এই যে স্লোপটা মানে কতটা হারে উঠছে সেটা কিসের উপরে নির্ভর করছে? সেটা নির্ভর করছে যে কতটা ইনপুট ভোল্টেজ আমি দিয়েছি তার উপরে। তাহলে দেখো এইরকম একটা ইনপুট ভোল্টেজ যা হবে তার উপরে ভিত্তি করে একটা পিক ভ্যালুতে এটা পৌঁছে যাবে। যদি একটা একরকম ইনপুট হয় তাহলে এরকম পৌঁছাতে পারে, অথবা এরকমও হতে পারে, যে কোনো একরকম হবে আর কি। কোনটা হবে নির্ভর করছে যে ইনপুটের মানটা কত। তার মানে এই যে স্লোপে বাড়ছে, এই স্লোপটা কিন্তু ভ্যারিয়েবল স্লোপ, কিন্তু আমরা এই টাইম কত সময় জুড়ে ওটাকে অ্যাপ্লাই করব সেটা আমাদের হাতে, ওটা আমরা কন্ট্রোল করে দিচ্ছি। এটা একদম কন্ট্রোল, এই টাইমটা হচ্ছে কিন্তু আমাদের হাতে আছে। এই যে টাইম T1 সময় জুড়েই অ্যাপ্লাই করব, তার বেশি করব না কিন্তু। এবার যত ইনপুট ভোল্টেজ বেশি হবে ততটা বাড়বে পিক ভোল্টেজের মানটা, তত বাড়বে, আর যত কম হবে পিক ভোল্টেজের মানটা তত কমবে। তাহলে এই যে ভ্যালুটা হচ্ছে, এটাকে কি ভ্যালু বলবো? এটা হচ্ছে পিক ভ্যালু। মানে এই T1 সময়ের পরে যে ভ্যালুতে এটা পৌঁছাচ্ছে, ধরা যাক এই ভ্যালুতে পৌঁছেছে, এটাকে আমরা কি বলতে পারি? এটা হলো ভি পিক, এটাকে আমরা ভি পিক বলতে পারি। এখন এই ভ্যালুতে তো ওটা পৌঁছে গেছে, এবং সেই সময় জুড়ে যতক্ষণ এই ইন্টিগ্রেটরটা এর সঙ্গে কানেক্টেড থাকলো, সেই সময় আমার এই বাইনারি কাউন্টার প্রথমে 0 ছিল, কিন্তু যেই আমি এটাকে কানেক্ট করেছি বা যেই আমি কনভার্সনটাকে স্টার্ট করতে চাইছি, সেই সময় থেকে কাউন্টারের কাউন্টটা স্টার্ট হয়েছে। কাউন্টার করছে, বাইনারি কাউন্টটা বাড়িয়ে যাচ্ছে ক্রমশ, যত সময় বাড়ছে কাউন্টিংটা বাড়িয়ে যাচ্ছে, এবং একটা নির্দিষ্ট সময়ের পরে বাইনারি কাউন্টারের কাউন্ট একটা পার্টিকুলার ভ্যালুতে পৌঁছাবে। এটাও তো সময়ের সঙ্গে সঙ্গেই বাড়ছে কাউন্টটা। তাহলে একটা নির্দিষ্ট সময় কাউন্টিং এর পরে একটা পার্টিকুলার কাউন্টে পৌঁছে যাবে। ধরা যাক সেই পার্টিকুলার কাউন্টের ভ্যালু হচ্ছে n। ঠিক আছে, ধরে নেওয়া যাক এই পার্টিকুলার কাউন্টের ভ্যালু হয়ে যাচ্ছে ধরো n রেফ। আমি এটাকে রেফারেন্সই বলছি কারণ আমার হাতে টাইমটা যেহেতু কনস্ট্যান্ট, তাহলে আমি এই সময়ের পরে কাউন্টারের কাউন্ট কত হবে সেটা আমাদের জানা থাকবে। ধরে নেওয়া যাক সেই কাউন্টারের কাউন্ট হয়ে গেল n রেফ, আমি ধরে নিচ্ছি। এবং সেই n রেফ, যেই কাউন্টারের কাউন্ট n রেফে পৌঁছে গেল, কাউন্টার কি করলো? কন্ট্রোল সার্কিটকে সেই ভ্যালু পাঠিয়ে দিল যে আমার কাউন্টের ভ্যালু রেফারেন্স ভ্যালুতে পৌঁছে গেছে। কন্ট্রোল লজিক কি করলো তখন? তখন এই যে কন্ট্রোল সিগন্যাল যেটা এর হাতে ছিল তাকে কাজে লাগিয়ে ও কি করলো? এই সুইচের পজিশনটাকে ওখান থেকে সরিয়ে এই রেফারেন্সের সঙ্গে জুড়ে দিল। এখন কিন্তু আর এটা এখানে জুড়ে নেই, এটা কিন্তু আর অ্যানালগের সঙ্গে জুড়ে নেই, এটা এখন রেফারেন্স ভোল্টেজের সঙ্গে জুড়ে গেছে। তাহলে রেফারেন্স ভোল্টেজটা, মনে করো রেফারেন্স ভোল্টেজটা হলো পজিটিভ। এটা কি? এটা আমি ধরে নিলাম একটা পজিটিভ ভ্যালু। এখন একটা পজিটিভ ভ্যালু যদি ইন্টিগ্রেটরের ইনপুটে ঢোকে, আউটপুটটা কি হওয়া উচিত? নেগেটিভ হওয়া উচিত। আউটপুটটা এবার কমা উচিত, তাই তো? অলরেডি এখানে একটা আউটপুট ভ্যালু তো এখানে ছিল, তাহলে এখন এর ভ্যালুটা এবার কমবে তো। অলরেডি তো এটা পিক ভ্যালুতে পৌঁছে গেছিল,
অলরেডি তো একটা ক্যাপাসিটার যেহেতু ভ্যালুটা এখানে একটা স্টোর করে ধীরে ধীরে রেখেছিল, এবার কমবে স্যার। এবার এই ভ্যালুটা কমবে। তাহলে এতক্ষণ তো বেড়েছিল, এবার কি হবে? এই তো বেড়েছিল, ধরে নেওয়া যাক আমি নিচের এই হলুদ আর সবুজ লাইনটাকে ইগনোর করো, ধরে নেওয়া যাক এই রেডটাই ছিল, আমি ইনপুট ভ্যালু এতটাই দিয়েছিলাম যে এই রেড ওয়াইজ এটা বেড়েছে। এখন যখন এটা কমবে, কমবার সময় ও এখন আবার ও একটা ইন্টিগ্রেটারের ইনপুটে কি দিয়েছো তুমি? ইন্টিগ্রেটারের ইনপুটে দিয়েছো ভি রেফ, তাই তো? তাহলে এখন আবার আউটপুটটা কি হবে? আউটপুটটা হয়ে যাবে আমার এখন ভি রেফ ডিভাইডেড বাই আরসি ইন্টু টি একটু ঠিক। ইন্টু টি। ঠিক আছে, সময়ের এখন সাথে সাথে এটা কমবে স্যার। এটা সময়ের সাথে সাথে এবার কমবে, কিন্তু সেই কমার হারটা কিন্তু আমাদের জানা, এটা কিন্তু কনস্ট্যান্ট। কারণ কি বলো দেখি? কারণ রেফারেন্স ভোল্টেজ তো, এটার মান আমি জানি, এটার মানও আমি জানি, এই দুটো তো কনস্ট্যান্ট। তাহলে এর যে স্লোপটা হবে মানে v0/t, সেটাকে কি বলে? সেটাকেই তো স্লোপ বলে। স্লোপ জিনিসটা কিন্তু এখন কনস্ট্যান্ট হয়ে যাবে, কারণ ভি রেফারেন্সটা হলো একটা কনস্ট্যান্ট ভ্যালু এবং আমাদের আরসিটাও কনস্ট্যান্ট। তাহলে এটা একটা নির্দিষ্ট হারে কমবে, একটা নির্দিষ্ট হারে কমলো, এই একটা ধরো এই হারে এটা কমলো। এখন যদি এইগুলোও হতো তাহলেও সেই একই হারেই কমতো, এখানেও একই হারেই কমতো, হারটা কিন্তু কমার হারটা কিন্তু একই থাকতো। দেখো এই সমস্ত লাইনগুলো কি প্যারালাল লাইন, এগুলো সব প্যারালাল লাইন, মানে কমার হারটা কিন্তু এক্ষেত্রে কনস্ট্যান্টই হতো। কোন হারে কমবে দ্যাট উইল ডিপেন্ড অন এই ভ্যালু। এখন যেহেতু রেফারেন্স ভোল্টেজের ভ্যালুটা একটাই, তাহলে এই কমার হারটাও ফিক্সডই থাকবে। এবার কত সময় পরে এইটা, ধরে নেওয়া যাক এটা টি2 সময় পরে গিয়ে ধরে নেওয়া যাক এটা 0 হয়েছে। কত সময় পরে 0 হয়েছে ধরলাম? টি2 সময় পরে। টি1 সময় জুড়ে এটা বেড়েছিল, এখন টি2 সময় কমার পরে এটা 0 হয়ে গেছে। তো যখনই এটা 0 হয়ে যাবে তখন একটা জিনিস ঘটবে। কি ঘটবে না, যখন আমাদের এখানে কাউন্টারটা, এই বাইনারি কাউন্টার, এ তো একবার ওই আপ কাউন্টিং এর সময় করেছে, যখন এই অ্যানালগ ইনপুটটা এখানে জুড়ে ছিল তখন একবারে আপ কাউন্ট করেছে, আপ টু এর নির্দিষ্ট ভ্যালু, কতদূর? এই রেফারেন্স ভ্যালু পর্যন্ত কাউন্ট করেছে, তারপরে আবার রিসেট হয়ে গেছিল। এখন আবার রিসেট হওয়ার পরে পুনরায় আবার কাউন্ট হতে শুরু করেছে, কখন থেকে? যখন এখান থেকে এই রেফারেন্স ইনপুটের সঙ্গে লেগেছে, এখানে একটা আউটপুট তৈরি হচ্ছে ভি আউট, এটা এখনো পজিটিভ আছে, এই কম্প্যারেটরের ইনপুটে পজিটিভ, আর নন ইনভার্টিং ইনপুটে পজিটিভ, আর ইনভার্টিং ইনপুটটা তো গ্রাউন্ড, তাহলে কম্প্যারেটর আউটপুট কি হবে? পজিটিভ। 1 হবে। 1 আমি ধরছি এটাকে, মানে 1 আর 0 যেহেতু আমি বলতে চাইছি, পজিটিভ মিন্স 1 হবে। আর এখানে একটা ক্লক আছে, তাহলে এই অ্যান্ড গেটের আউটপুট কত হবে বলো? 1 এর সঙ্গে কোনো কিছুকে অ্যান্ড করলে কি হয়? ক্লকই হবে, এখানে ক্লকই হবে। সেই ক্লক পালসটা কোথায় যাবে? কাউন্টারের কাছে যাবে। কাউন্টার কি করবে? কাউন্টিং করবে, কাউন্টার কাউন্ট বাড়াতে থাকবে, কাউন্টার কাউন্ট বাড়াতেই থাকবে, তার কাউন্ট যে হারে বাড়ানোর কথা ও টাইম অনুযায়ী সেইভাবে বাড়াতে থাকবে। কিন্তু এটা কতক্ষণ হবে? ততক্ষণই হবে যতক্ষণ পর্যন্ত এটা আউটপুট 1 থাকবে। আউটপুটটা 1 কতক্ষণ থাকবে? যতক্ষণ পর্যন্ত আমার এই ইনভার্টিং ইনপুট, সেখানে তো আমার 0 গ্রাউন্ড কানেক্টেড, কিন্তু নন ইনভার্টিং ইনপুটে যতক্ষণ আমরা পজিটিভ ভ্যালু পাবো ততক্ষণই আউটপুট 1 থাকবে। কিন্তু যেই এটা 0-কে টাচ করে যাবে, যেই এটা 0-কে টাচ করে গেল কমতে কমতে, তখন কি হবে? একটা সময় তো কমতে কমতে 0-কেও টাচ করবে, কমতে কমতে যে এটা 0-কে টাচ করলো অমনি আউটপুটটা কি হয়ে যাবে? এর Zero হয়ে যাবে। হয়ে যাবে, হবে কি? এর আউটপুট 0 হয়ে গেল, তাহলে এখানে ক্লক এলো আর এখানে 0 এলো, আউটপুট এখানে আর ক্লক হবে কি? ক্লক তো আর হবে না, তখন এখানে 0 আউটপুট হবে। 0 হয়ে যাবে। তখন বাইনারি কাউন্টারে কোনো ক্লক পালস ঢুকছে না, মানে বাইনারি কাউন্টার আর কাউন্ট বাড়াবে না, বাইনারি কাউন্টারে কাউন্ট ওখানেই স্টপ হয়ে গেল। ঠিক আছে, এবং তখন কন্ট্রোল সার্কিট জানান দেবে যে কন্ট্রোলিং মানে দ্য কনভার্সন প্রসেস হ্যাজ বিন কমপ্লিট, কনভার্সন প্রসেসটা তখন কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, এবার এই জিনিসটা থেকে আমার লাভটা কি হলো? তো ধরে নাও যে একটা জিনিস দেখো, এখানে একটা হাফে বেড়েছে ভোল্টেজটা আর একটা হাফে ভোল্টেজটা কমেছে, কিন্তু এই যে যতটা ভ্যালুতে বেড়েছে সেই ভ্যালুটার মান কত? ভি পিক। এবং সেই ভি পিকের ইকুয়েশন আমি কি লিখেছিলাম যখন বেড়েছিল, সেই অনুযায়ী যদি আমরা লিখি তাহলে ভি পিকের ইকুয়েশন কি ছিল? ভি পিক সমান আমরা কি লিখতে পারি? ভি পিক সমান ইনপুট ডিভাইডেড বাই হ্যাঁ আরসি হ্যাঁ ভি ইনপুট ডিভাইডেড বাই আরসি ইন্টু টি1। টি1। ভি ইনপুট ডিভাইডেড বাই আরসি ইন্টু টি1।
আবার যখন কমেছে তখনকার হিসাবে যদি আমরা লিখি ভি পিক সমান আমরা কি লিখতে পারি? স্যার মাইনাস না, ভি মাইনাসটা আর দরকার নেই, মাইনাসটা দরকার নেই, এখানে আমরা ম্যাগনিটিউড নিচ্ছি। ভি পিক সমান আমরা কি কিভাবে লিখতে পারি? বুঝবো যে এটা কমছে বা বাড়ছে? হ্যাঁ, মাইনাস মানে এটা হতে হবে যে এটা যা ম্যাগনিটিউড, মানে এটা যা যদি পজিটিভ সাইন হয় এটাকে নেগেটিভ হতে হবে, অথবা এটা যদি নেগেটিভ হতো এটা তাহলে পজিটিভ হতো, মানে দুটোর সাইন অপোজিট হতে হবে, তাছাড়া এটা করা মুশকিল। কিন্তু মানে আমার যেটা বক্তব্য যে এখানে যেটা ম্যাগনিটিউড, মানে ভি পিকের তো ম্যাগনিটিউডটাই আমি বার করছি এই লাইন থেকে, তাহলে এই লাইন থেকে ম্যাগনিটিউডটা আমরা কি বলতে পারি? ভি পিক ইজ ইকুয়াল টু কত বলতে পারি? ভি রেফারেন্স ডিভাইডেড বাই আরসি ইনটু টি2। হ্যাঁ, ভি রেফারেন্স বাই আরসি ইন্টু টি2, ভি রেফারেন্স বাই আরসি ইন্টু টি2, আরসি ইন্টু টি2, ব্যাস এইটাই আমরা বলতে চাইছি। মানে দুটোর ক্ষেত্রে একবার হচ্ছে যখন বেড়েছে তখন, আর একবার যখন কমেছে তখন, তাহলে দুটো ক্ষেত্রেই ভি পিকের মান তো একই, কারণ যে যতটা বেড়েছিল সেখান থেকেই তাকে কমে আবার জিরোতে আসতে হয়েছে। তাহলে এখান থেকে আমরা দুটোকে যদি সমান করে দিই তাহলে কি লিখতে পারি? ভি ইনপুট বাই আরসি ইন্টু টি1, আরসি ইন্টু টি1 ইজিক্যাল টু হতে পারে ভি রেফারেন্স বাই আরসি ইন্টু টি2। তাহলে আরসি আরসি কেটে যাচ্ছে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারছি যে আমাদের টি2 ইজিক্যাল টু কত হয়ে যাচ্ছে বলো? টি2 ইজিক্যাল টু ইন ডিভাইডেড বাই ভি রেফারেন্স ইনটু টি1। ভি ইন ডিভাইডেড বাই ভি রেফারেন্স ইন্টু টি1। ঠিক আছে, এখন যেটা হচ্ছে আমাদের এন, দেখো ভি1 এই টি2 সময়ের পরে কাউন্টারের যে কাউন্টটা হচ্ছে সেটা কত হচ্ছে? আমরা ধরে নিচ্ছি সেই কাউন্টারের কাউন্টটা, মানে যখন এই টি2 সময়, মানে যখন এই এটা এর সঙ্গে জুড়ে গেছে তারপর থেকে তো আবার কাউন্টারের কাউন্ট বেড়েছে, 0 থেকে 0 0 0 0 1 করে করে কাউন্টটা তো আস্তে আস্তে বৃদ্ধি পেয়েছে। সেই বৃদ্ধি পেতে পেতে আফটার দ্য কনভার্সন প্রসেস হ্যাজ বিন কমপ্লিট, মানে যখন এখানে 0 চলে এসছে আর ক্লকের আউটপুট এখান থেকে আর যাচ্ছে না, সেই সময় কনভার্সনটা কমপ্লিট হয়ে গেছে। সেই ততটুকু সময়কালের মধ্যে ধরে নিতে পারা যায় যে এর যে কাউন্টারের ভ্যালু সেটা হচ্ছে এন হয়েছে, এন। আর এদিকে ভি ইন ছিলই, তলায় ভি আর রেফারেন্সও আছে। আর যেটা টি1 সময়ের পরে কাউন্টারের কাউন্ট কত হয়েছিল বলেছিলাম? এটা হচ্ছে এন রেফ বলেছিলাম, এন রেফ। এটা আমি আগেই বলেছি যে টি1 সময় যখন হচ্ছে এটা বেড়েছে, এই টি1 সময় পরে কাউন্টারের কাউন্ট কত হয়েছিল? রেফারেন্স একটা ভ্যালু, কারণ টি1 সময়টা আমাদের জানা আছে, টি1 সময়টা আমাদের হাতে আছে, সেই সময়ের পরে কাউন্টারের কাউন্ট হয়েছিল রেফারেন্স একটা ভ্যালু, সেটা হচ্ছে এন রেফ, সেটা আমাদের নিজস্ব জানা ভ্যালু। ঠিক আছে, এখন এন রেফ আমাদের জানা আছে, ঠিক আছে, তাহলে তার সাপেক্ষে আমাদের এখন যেটা এন হবে সেটা আমরা ক্যালকুলেট করে নিতে পারবো, ভি ইন বাই ভি রেফ ইন্টু এন রেফ। মানে ভি ইনটা হচ্ছে একটা অ্যানালগ ভ্যালু যার আমরা ডিজিটাল ক্যালকুলেট করতে চাই, তাহলে অ্যানালগ ভ্যালুটা আমরা জানি, রেফারেন্স ভ্যালু কত আমরা দিয়েছিলাম সেটাও আমরা জানি, তাহলে তার সাপেক্ষে তার ডিজিটাল ভ্যালু কত হওয়া উচিত সেটা কিন্তু এই রিলেশন থেকে আমাদের বেরিয়ে আসবে, কারণ রেফারেন্সটা আমাদের জানা আছে। বলো স্যার, এখানে টি1 যেটা করলাম আমরা, সেটা যখন অ্যানালগ সুইচটা যখন অ্যানালগের দিকে ছিল তখন ভ্যালুটা পিক হয়েছিল। টি1 সময়টা মানে হ্যাঁ, যখন এই অ্যানালগ ইনপুটের দিকে এটা ছিল সেই সময় একটা সময় পিক ভ্যালুতে পৌঁছেছিল, যেই পিক ভ্যালুতে পৌঁছেছিল যখন, সেটা কত সময় পৌঁছেছিল না টি1 সময়ে পৌঁছেছিল। আমরা একটা পার্টিকুলার সময় জুড়েই ওটাকে জুড়ে রেখেছিলাম, তো সেই পার্টিকুলার সময় জুড়ে রাখার ফলে টি1 সময় সেটা, সেই সময় কাউন্টারের কাউন্টটা বেড়েছে, বাইনারি কাউন্ট, সেই কাউন্টারের কাউন্ট বাড়তে বাড়তে রেফারেন্স ভ্যালুতে পৌঁছে গেছে এন রেফারেন্স, এবং যেই এন রেফারেন্সে পৌঁছে গেছে কন্ট্রোল লজিক কি করেছে, কন্ট্রোল লজিক এইটাকে অ্যানালগ ইনপুট থেকে সরিয়ে কন্ট্রোলটাকে রেফারেন্সের সঙ্গে জুড়ে দিয়েছে। ওটা এন রেফারেন্স কেন বলছে এটা আরেকবার বলুন। এন রেফারেন্স স্ট্যান্ডস ফর দ্য ডিজিটাল ভ্যালু, ঠিক আছে, মানে টি1 যে সময়, টি1 সময়, তো টি1 সময়টা হচ্ছে একটা সেকেন্ডে আছে, ধরো টি1 সেকেন্ড, তো টি1 সেকেন্ডের কোরসপন্ডিংলি এই যখনই 0 থেকে শুরু হলো সময়টা, একটা টাইমটা কত থেকে শুরু হয়েছে, 0 সেকেন্ড থেকে শুরু হয়েছে, 0 সেকেন্ড, 1 সেকেন্ড, 2 সেকেন্ড করতে করতে টি1 সেকেন্ড হয়েছে, এবং এই সময়ের মধ্যে আমার যে কাউন্টারের যে কাউন্টেড ভ্যালু সেইটা
জিরো থেকে শুরু করে 0 1 0 1 0 0 0 মানে জিরো, মানে এটা ডিজিটাল ভ্যালু অ্যাকচুয়ালি 0 0 1 1 0 এরকম করতে করতে এটা বাড়তে বাড়তে এন রেফারেন্স এরকম একটা ডিজিটাল ভ্যালুতে এটা পৌঁছে গেছে। সেই যে ডিজিটাল ভ্যালুতে পৌঁছেছে সেই ডিজিটাল ভ্যালুটাই হচ্ছে এন রেফারেন্স বলা হচ্ছে। যেহেতু এটা t1 সময়টা আমাদের হাতে, সুতরাং এই যে এন রেফারেন্স যে ভ্যালুতে পৌঁছাবে আফটার দ্য টাইম t1 সেটাও আমাদের হাতে। যেহেতু এটা আমাদের জানা ভ্যালু তার জন্য রেফারেন্স বলা হচ্ছে এটা। একটা নির্দিষ্ট সময় যেটা আমাদের জানা আছে সেই সময়ের পরে কাউন্টারের কাউন্ট হচ্ছে এন রেফারেন্স। আর যেটা আমাদের জানা নেই, এই যে t2 সময়টা কত সেটা তো আমাদের হাতে নেই। t2 সময়টা t2 কত হবে, কত সময় লাগবে, সেটা নির্ভর করছে যে আমার এই পিক ভ্যালুতে, মানে পিক ভ্যালুটা কততে পৌঁছেছে তার উপরে। এখন যদি পিক ভ্যালুটা আমরা এই লাল রঙের ওটা নিয়েছি তার জন্য এই t2 সময়টা এতটা লেগেছে। এখন যদি আমরা হলুদটা নিতাম তাহলে তো নিশ্চয়ই আমার t2 সময় অতটা লাগতো না, t2টা তো তার আগেই কমে যেত, টিটুটা তো ছোট হয়ে যেত, টিটুটা এখান থেকে এইটুকুটা হয়ে যেত। আবার যদি সবুজটা নিতাম তাহলে আরো কমে যেত, টিটুটা এইটুকু হয়ে যেত। ঠিক আছে, তার মানে টি2 সময়টা আমাদের হাতে নেই। সুতরাং টি2 করেসপন্ডিং যেটা আমাদের ডিজিটাল ভ্যালু বেরোবে এন, সেটাও আমাদের হাতে নেই। সেটা আমরা ওই এটা থেকেই হিসাব করে বার করবো যে এন রেফারেন্সটা কত। সেটা যদি জানা থাকে, সেটা তো জানা থাকবেই, তার থেকেই সেটা আমরা আমরা ডিসাইড করেছি সুইচিংটা হ্যাঁ, করার সময়। সুইচিংটা করবার সময় আমরা এটা ডিসাইড করেছি। সুতরাং ওখান থেকে আমরা এনটাকে বার করে নিতে পারবো। এন মানে হচ্ছে যে কত মানে ডিজিটাল ভ্যালু আমরা পাচ্ছি কোরসপন্ডিং টু, দেখো এইখানে যেটা হচ্ছে এন রেফারেন্সটাও রেফারেন্স ভ্যালু আর ভি রেফারেন্সটাও একটা রেফারেন্স ভ্যালু। তার মানে বেসিক্যালি যেটা হচ্ছে এন, যেটা আমাদের ভ্যালুটা বার হচ্ছে, দ্যাট ইজ প্রপোর্শনাল টু কি, সেটা প্রপোর্শনাল টু ভি ইন। ভি ইন যত বাড়বে তত আমাদের এই যেটা ডিজিটাল ভ্যালু যেটা আমরা পাবো সেটা বাড়বে, আর ভি ইন যত কমবে ডিজিটাল ভ্যালুটা তত কমবে। সেটাই তো আমরা চাইছি, যে এই অ্যানালগ ইনপুট তার কোরসপন্ডিং ডিজিটাল ভ্যালুটা বার করতে চাইছি। তো সেটাই বার হচ্ছে, স্যার একবার জুম আউট করবেন? সেটাই বার হচ্ছে। হ্যাঁ স্যার হয়ে গেছে। তো দেখো এখানে যেহেতু আমাদের এই লাইন যেটা বাড়ছে এবং তারপরে যেটা কমছে ভোল্টেজটা, সেটা দুটো স্লোপ অনুযায়ী হচ্ছে। একবার হচ্ছে বাড়ার সময় একরকম স্লোপ, এটা হচ্ছে ভ্যারিয়েবল স্লোপ। ভ্যারিয়েবল স্লোপটা ডিপেন্ড করছে কতটা ইনপুট ভোল্টেজ দিচ্ছি তার উপরে। আর একটা হচ্ছে কমছে যখন, যখন আমরা রেফারেন্স ভোল্টেজের সঙ্গে এই ইন্টিগ্রেটার ইনপুটটাকে জুড়ে দিচ্ছি তখন তো ভোল্টেজটা কমছে। সে কমার সময় যে একটা স্লোপ আর একটা স্লোপ, তাহলে বাড়ার সময় একরকম স্লোপ আর কমার সময় আর একরকম স্লোপ। যেহেতু এখানে দুটো স্লোপের ব্যাপার চলে আসছে তার জন্য এই মেথডটির নাম হচ্ছে ডুয়েল স্লোপ টাইপ এ টু ডি কনভার্টার। ডুয়েল স্লোপ টাইপ এ টু ডি কনভার্টার। ঠিক আছে, এই মেথডের নাম হলো ডুয়েল স্লোপ টাইপ এ টু ডি কনভার্টার। এখানে প্রসেসটাতে যেটা হচ্ছে আমাদের কনভার্সন হতে কিন্তু সময় অনেকটা বেশি লাগছে। আগেরটাতে আমাদের ডিফাইন ছিল এন সংখ্যক ক্লক পালস করলেই হয়ে যাচ্ছিল, কিন্তু এখানে সময়টা একটু বেশি লাগবে। আর এটাতে অ্যাডভান্টেজ হচ্ছে যে এটা আমাদের কোনো এ টু ডি মানে ডিএসি কনভার্টার এখানে লাগছে না, বা ভোল্টেজ কন্ট্রোল কোনো অসিলেটরের প্রয়োজন এখানে হচ্ছে না। এটাকে ডেটা অ্যাকুইজিশন সিস্টেমে ইউজ করা যায় না, এটাকে ইউজ করা হয় যেখানে আমাদের কনভার্সন টাইমটা খুব একটা ম্যাটার করে না, যেরকম হচ্ছে ডিজিটাল ভোল্ট মিটার, মাল্টিমিটার, এই সমস্ত জায়গাতে একে ইউজ করা যায়। এবং এটাতে আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে যে এর যে কম্পোনেন্ট সেগুলো হচ্ছে এক্সটার্নাল ফ্যাক্টরসের উপরে খুব একটা ডিপেন্ডেন্ট নয়। ঠিক আছে, মানে যে টেম্পারেচার বাড়লো এর পারফরমেন্স খারাপ হয়ে যাবে সেরকম কোনো ব্যাপার নেই। এবং এটা নয়েজ সেন্সিটিভ, খুব নয়েজ এনভায়রনমেন্ট যেখানে আছে, নয়েজ হচ্ছে, সেখানেও এই ধরনের কনভার্টার কাজ করবে ঠিকঠাক। ঠিক আছে, তো দুটোই মেথড, একটা হচ্ছে সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন আর একটা হচ্ছে ডুয়েল স্লোপ। নয়েজ সেনসিটিভ নয় তো এটা? নয়েজ সেন্সিটিভ নয়, নয়েজি এনভায়রনমেন্টেও কাজ করবে, নয়েজ ইনসেনসিটিভ।